দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, আজকের ভিডিও শুরুতেই আমি আপনাদের সামনে উত্তেজনাপূর্ণ কয়েকটি প্রশ্ন ও শিরোনাম তুলে ধরতে চাই। আপনারা কি জানেন, গতকাল 12ই জুনের সন্ধ্যায় এমন কিছু ব্রেকিং খবর বেরিয়ে এসছে যার জন্য গোটা বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল। আজকের ভিডিওতে আমরা দেখব, সত্যি কি আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো চুক্তি বা মেমোরেন্ডাম সাইন হতে যাচ্ছে? ইরান কি তার আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের ফ্রিজ ফান্ড ফেরত পাচ্ছে? ওয়েস্টার্ন মিডিয়া যে দাবি করেছিল তেহরান তাদের স্টেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে, তার পেছনের আসল সত্যটা কি? তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দেখুন, ব্যাপারটা হলো, গতকাল 12ই জুনের সন্ধ্যা 5:30-এ ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে যে রিপোর্টগুলো সামনে এসেছে তা এক কথায় চমকে দেওয়ার মতো। রিপোর্ট অনুযায়ী ইরান এবং আমেরিকার মধ্যে যদি বর্তমান মেমোরেন্ডাম বা এই খসড়া চুক্তিতে স্বাক্ষর হয়ে যায়, তবে ইরানের ফ্রিজ করে রাখা ফান্ডের একটা বিশাল অংশ তাৎক্ষণিকভাবে রিলিজ করে দেয়া হবে। অর্থাৎ আমেরিকা এবং তার মিত্র দেশগুলোতে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের মধ্যে কয়েক বিলিয়ন ডলার ফার্স্ট ফেজেই তেহরানের হাতে চলে আসবে এবং বাকি টাকা ধীরে ধীরে ধাপে ধাপে তারা পাবে। শুধু তাই নয়, ইরানের অয়েল এক্সপোর্টের উপর যে পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে সেখান থেকেও তারা বড়সড় ছাড় পেতে যাচ্ছে। এর মানে হলো, অর্থনৈতিকভাবে ইরান আবারও একটা বড় ধরনের বুস্ট পেতে চলেছে, যা তাদের অভ্যন্তরীণ অর্থনীতি এবং সামরিক গবেষণাকে আরও শক্তিশালী করবে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এগুলো হলো তেহরানের সরাসরি লাভের জায়গা। কূটনীতির টেবিলে যখন এক পক্ষ কিছু পায়, তখন অন্য পক্ষকেও কিছু ছাড় দিতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই চুক্তির ড্রাফটে ইরান তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা অর্থাৎ তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে নতুন কোনো পশ্চিমা বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা মেনে নেয়নি। অন্যদিকে আমেরিকাও কিন্তু তাদের সমস্ত স্যাংশন একেবারে তুলে নেওয়ার কোনো প্রতিশ্রুতি এই দলিলে রাখেনি। এর মানে হলো, আমেরিকা এবং ইরান দুজনেই তাদের সবচেয়ে কঠিন এবং স্পর্শকাতর ইস্যুগুলোকে আপাতত টেবিলের একপাশে সরিয়ে রেখেছে, যাতে করে কোনো মতে অন্তত বর্তমানের এই চলমান যুদ্ধটাকে থামানো যায় এবং প্রাথমিক একটা বোঝাপড়ার ভিত্তিতে আলোচনাটা শুরু করা যায়। এখানে আপনারা হয়তো ভাবছেন, তাহলে এই চুক্তির মূল ভিত্তিটা কি? দর্শক, এখানেই আসে ডিপ্লোম্যাসির সবচেয়ে বড় খেলা। রিপোর্ট অনুযায়ী এই মেমোরেন্ডামে অত্যন্ত সুকৌশলে 3টে বড় ইস্যুকে ইচ্ছাকৃতভাবে আগামী 60 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। প্রথমটি হলো, ইরানের শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রোগ্রাম ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে। দ্বিতীয়টি হলো, আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাগুলো ঠিক কী প্রক্রিয়ায় এবং কতদিনের মধ্যে পুরোপুরি তুলে নেওয়া হবে। আর তৃতীয় এবং সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হলো, এই দীর্ঘদিনের স্যাংশন এবং সাম্প্রতিক সংঘাতের কারণে ইরানের যে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে এবং কিভাবে দেবে। এই 3টি বিষয় নিয়ে আগামী 60 দিন আলাদাভাবে দর কষাকষি চলবে। কিন্তু দর্শক, এখানে ইরান এমন একটি মাস্টার স্ট্রোক খেলেছে যা আমেরিকার জন্য বেশ অস্বস্তিকর। ইরান পরিষ্কার শর্ত জুড়ে দিয়েছে যে চূড়ান্ত এবং ফয়সালার আলোচনা ততক্ষণ পর্যন্ত শুরুই হবে না যতক্ষণ না তাদের আটকে থাকা ফান্ডের অন্তত অর্ধেক টাকা রিলিজ করা হচ্ছে এবং তাদের তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ তেহরান ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে যে ওয়েস্টার্ন পাওয়ারের ফাঁকা বুলিতে তারা আর ভরসা করবে না। আগে প্র্যাকটিক্যাল পদক্ষেপ নিতে হবে, আগে ক্যাশ টেবিলে আসতে হবে, তারপর চূড়ান্ত চুক্তির দিকে পা বাড়ানো হবে। দর্শক, এরপরই ইরানের সরকারি মিডিয়া এমন একটি তথ্য ফাঁস করেছে যা ইসরায়েল এবং আমেরিকার ঘুম হারাম করার জন্য যথেষ্ট। রিপোর্টে বলা হয়েছে, এই বর্তমান ড্রাফটে যদি সিগনেচার হয়, তবে আমেরিকাকে এই দায়িত্ব নিতে হবে যে তারা ইসরায়েলকে লেবানন ফ্রন্টে যুদ্ধ পুরোপুরি শেষ করতে বাধ্য করবে। এখানে খুব মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করবেন,
এই চুক্তিতে কিন্তু স্পেসিফিকভাবে গাজার কথা বলা হয়নি, জোর দেওয়া হয়েছে লেবানন সীমান্তের দিকে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো ইরানের মিডিয়া স্পষ্ট করে জানিয়েছে যে এই চুক্তির ড্রাফটে কোনো সিজফায়ার এক্সটেনশন বা যুদ্ধবিরতি বাড়ানোর মতো দুর্বল শব্দ ব্যবহার করা হয়নি, বরং বলা হয়েছে প্রতিটি রণাঙ্গনে যুদ্ধ সম্পূর্ণ এবং চূড়ান্ত সমাপ্তি টানতে হবে। অর্থাৎ ইরান পশ্চিমা দেশগুলোর মতো ওই 2-4 দিনের লোক দেখানো যুদ্ধবিরতি চাইছে না, তারা চাইছে এই সংঘাতের একটা পার্মানেন্ট সলিউশন, যা তাদের জন্য একটা নিরাপদ জোন তৈরি করবে। এবার আসুন সেই প্রশ্নে যার দিকে পুরো বিশ্বের নজর আটকে আছে, স্টেট অফ হরমুজের ভবিষ্যৎ কি? দেখুন, গত বেশ কিছুদিন ধরে পশ্চিমা মিডিয়াগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছিল যে এই চুক্তির বিনিময়ে ইরান হয়তো হরমুজ প্রণালীর উপর থেকে তাদের চাপ কমিয়ে নেবে বা নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হবে। কিন্তু গতকাল 12 জুনের সন্ধ্যায় ইরানের সরকারি মিডিয়া অত্যন্ত কড়া ভাষায় এই সমস্ত জল্পনা কল্পনাকে খারিজ করে দিয়েছে। তেহরান পরিষ্কার বার্তা দিয়েছে যে পৃথিবীর কোনো চুক্তির বিনিময়েই তারা স্টেট অফ হরমুজের উপর তাদের সার্বভৌমিক অধিকার এবং নিয়ন্ত্রণ এক চুলও ছাড়বে না। মেমোরান্ডামে কেবল এতটুকু বলা আছে যে যখন যুদ্ধ পুরোপুরি এবং আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে, ঠিক তারপর হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর সাধারণ যাতায়াত পুনরায় স্বাভাবিক করা হবে। তবে ইরান যে নতুন টোল ট্যাক্স বা নিজস্ব ম্যারিটাইম আইন সেখানে চালু করার কথা ভেবে রেখেছে, সেটা নিয়ে চুক্তিতে স্পষ্ট কিছু বলা নেই। অর্থাৎ এর সোজা অর্থ হলো স্টেট অফ হরমুজে ইরানের যে আধিপত্য এবং পজিশন রয়েছে তা অপরিবর্তিত থাকছে এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট নিয়ে তেহরান তার কড়া অবস্থান থেকে বিন্দুমাত্র সরবে না। দর্শক, আমরা যদি এই সমস্ত রিপোর্ট এবং ডেটাগুলোকে একসাথে মিলিয়ে দেখি, তাহলে বর্তমান জিওপলিটিক্যাল দাবার বোর্ডের যে ছবিটা ফুটে ওঠে খুব পরিষ্কার। ইরান একদিকে তাদের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড এবং তেলের রপ্তানির স্বাধীনতা চাইছে, অন্যদিকে লেবানন ফ্রন্ট সহ সমস্ত জায়গায় যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি চাইছে, আর অপরদিকে ইউরেনিয়াম এনরিচমেন্ট বা ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং স্টেট অফ হরমুজের মতো অত্যন্ত জটিল ইস্যুগুলোকে তারা এমনভাবে বাঁচিয়ে রেখেছে যেগুলোতে আমেরিকা সহজে হাত দিতে পারবে না। এই ব্যাপারগুলো যেন ইসরায়েল এবং আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হলো ইসরায়েলি মিডিয়া, বিশেষ করে দ্য টাইমস অফ ইসরায়েলের মতো পত্রিকাগুলোও এই খবরগুলোকে এক প্রকার কনফার্ম করছে। তারা তাদের হেডলাইনে কি লিখছে যে আমেরিকা ইরানের উপর থেকে স্যাংশন তুলে নেবে এবং ফ্রোজেন ফান্ড রিলিজ করবে, কিন্তু ইরানের নিজস্ব মিসাইল প্রোগ্রাম নিয়ে এই চুক্তিতে কোনো আলোচনাই হচ্ছে না। একইভাবে দ্য জেরুজালেম পোস্টের হেডলাইনেও বেশ কিছু বলা হয়েছে। কি বলা হয়েছে? যে এই চুক্তির ফলে লেবাননে যুদ্ধের অবসান হবে, হরমুজ প্রণালী পুনরায় চালু হবে এবং ইরান তার বিলিয়ন বিলিয়ন ডলার ফিরে পাবে। এছাড়াও ইসরায়েলি মিডিয়াগুলো আতঙ্কের সাথে রিপোর্ট করছে যে তেহরান আমেরিকার সাথে নিউক্লিয়ার আলোচনায় ইউরেনিয়াম এনরিচমেন্ট করার তাদের যে অধিকার তার উপর জোরালো অবস্থান ধরে রাখবে। তবে দর্শক, এত সব পজিটিভ এবং স্ট্র্যাটেজিক খবরের মাঝে ইসরায়েলি মিডিয়া থেকে কিছু মিশ্র রিপোর্টও ছড়ানো হচ্ছে। কিছু হেডলাইনে দাবি করা হচ্ছে যে ইরানের লিডারশিপের মধ্যে নাকি এই চুক্তি নিয়ে মতবিরোধ রয়েছে এবং এই কারণে মোস্তাফা খামেনি নাকি আমেরিকার এই শান্তি চুক্তির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। যদিও এই দাবির কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি, তবে এটা যে পশ্চিমা এবং ইসরায়েলি মিডিয়ার একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ হতে পারে তা একজন বিশ্লেষক হিসাবে উড়িয়ে দেওয়া যায় না। কারণ যখনই ইরান কূটনৈতিকভাবে কোনো বিজয় অর্জন করার একেবারে দ্বার প্রান্তে পৌঁছায়, তখনই এই ধরনের কনফিউজিং খবর ছড়িয়ে বাজার গরম করার চেষ্টা করা হয়। এখন পরিশেষে একটা কথাই বলতে চাই, আন্তর্জাতিক রাজনীতির এই ময়দানে আমেরিকা এখন এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে তারা না পারছে
যুদ্ধটাকে পুরোপুরি চালিয়ে যেতে, না পারছে ইরানের সমস্ত শর্ত মেনে নিয়ে পিছু হটতে। ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি তাদের সামরিক শক্তির অবস্থানকেও অক্ষুণ্ণ রাখছে। আগামী 60 দিনের আলোচনাই নির্ধারণ করবে এখন যে মধ্যপ্রাচ্যের আসল নিয়ন্ত্রক কে হতে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণ এখন আপনাদের কেমন লাগলো? ইরানের এই কূটনৈতিক চাল নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট থিওরি, সেটার হাল হকিকত এখন কেমন চলছে? যেভাবে ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন যে অন্য কোনো দেশের সরকার পরিবর্তন করার জন্য আমেরিকার যে ডিপ স্টেট থিওরি রয়েছে, পলিসি রয়েছে, এটা আর আমেরিকা করবে না। আর অন্য দেশের সরকার পরিবর্তন করতে আমরা কেন অর্থ বিনিয়োগ করব? ক্ষমতা আসার পর তার এই যে বক্তব্য, সেই বক্তব্য শুনে আমরা অনেকটা আশ্বস্ত হয়েছিলাম। দ্বিতীয়ত, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একেবারে পার্সোনালি তিনি তাকে উল্লেখ করে বলেছিলেন যে ওই যে একজন ক্ষুদ্র ঋণের যে লোক আছে না, যে আমার নির্বাচনে আমার প্রতিপক্ষ তাদেরকে টাকা দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি কথার সঙ্গে সঙ্গে তিনি আরও বলেছিলেন যে বাংলাদেশে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, এটা বাস্তবায়ন করতে মোট কত মিলিয়ন মার্কিন ডলার, এটা সম্ভবত অলমোস্ট 49 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? 1 মিলিয়ন মানে 10 লাখ ডলার। তো সেখানে 49 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করেছে। আর এই পাক ভারত উপমহাদেশকে কেন্দ্র করে তারা যে কুকর্মটি বাংলাদেশকে নিয়ে করেছে, নট লাইক দ্যাট। পাকিস্তানকে নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ করছে, খেলছে। আফগানিস্তানকে নিয়ে তারা দীর্ঘদিন ধরে খেলছে, নেপালকে নিয়ে, শ্রীলঙ্কাকে নিয়ে এবং মালদ্বীপকে নিয়ে, এবং প্রায় সব জায়গাতেই তারা শতভাগ সফল না হলেও বাংলাদেশ এবং পাকিস্তানে তারা শতভাগ সফল। আর এই দুটো দেশে তাদের এই সফলতা খুব বেশি দরকার। ভারতকে এবং চীনকে চাপে রাখার জন্য পাকিস্তানের সীমান্তে, অর্থাৎ ভারতের যে পশ্চিম সীমান্ত রয়েছে, সেই পশ্চিম সীমান্তে পাকিস্তানকে শক্তিশালী করা এবং পাকিস্তানকে অশান্ত করা, সেখানে জঙ্গিবাদের প্রশ্রয় দিয়ে ভারতের ভিতরে যে মৌলিক কতগুলো গুণাবলী গড়ে উঠেছে, আধুনিক রাষ্ট্রের মৌলিক গুণাবলী, তো সেই গুণাবলীগুলো ধ্বংস করে দেওয়া, এই কাজগুলো খুব সুকৌশলে আমেরিকা করে যাচ্ছে। অন্যদিকে আফগানিস্তানে একটা অশান্ত পরিবেশ রেখে সিআইএস কান্ট্রিগুলো, চীন এবং পাকিস্তান, তাদেরকে চাপের মধ্যে রাখা। আর বাংলাদেশে যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসি তাদের যে ফাংশনগুলো, সেগুলো আরও মাল্টিপারপাস। এক নম্বর হলো মায়ানমারের যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা সরাসরি হস্তক্ষেপ করতে চাচ্ছে। মায়ানমারের আরাকান রাজ্যে তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, মূলত ভারত চীনকে মানে শাসন করার জন্য, আর বঙ্গোপসাগরের উপরে একছত্র আধিপত্য বিস্তার করার জন্য। ভারত যেখানে তাদের কালাধান প্রজেক্ট বাস্তবায়ন করতে যাচ্ছে, চীন যেখানে তাদের সিল্ক রুট তার একটা কেন্দ্র সেখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেটি মূলত আমেরিকা দখল করতে চাচ্ছে। এবং এটা আমেরিকা 1953-তে 53 সনে এই তাদের যে বার্মা অ্যাক্ট, এটি তারা গ্রহণ করে। এবং এই বার্মা অ্যাক্টটি 53 সালে গৃহীত হলেও এটি 1933 সনে তারা প্রথম এটা ইনিশিয়েট করে, এই বার্মা অ্যাক্টের বিষয়ে, থিওডর ডি রুজভেল্টের জামানাতে। তারপর 20 বছর ধরে এটা পরীক্ষা নিরীক্ষা গবেষণা চালিয়ে তারা যে প্রকল্পটি গ্রহণ করে, সেটি হলো বার্মা অ্যাক্ট।
যেটি 1953-তে তারা আইনগত ভিত্তি দেয়। বোঝার চেষ্টা করুন, 53 থেকে 2000 সন পর্যন্ত 47 বছর, আর 47 বছরের সঙ্গে আপনি যোগ করেন 26 বছর, কত বছর হলো? এই পুরো সময়টা জুড়ে এই পাক ভারতের এই অঞ্চলটিকে, অর্থাৎ মায়ানমার, বাংলাদেশ, তারপর ভারত, পাকিস্তান, এখানে তারা বহু বিনিয়োগ করেছে। তারা একজন অং সান সু চি মায়ানমারে তৈরি করেছে, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছে। তারা অং সান সু চিকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু তারা রাখতে পারেননি। এবং এই অং সান সু চির জমানাতেই রোহিঙ্গা সমস্যাটা প্রবল আকার ধারণ করে। এর আগেও ছিল, কিন্তু সামরিক জান্তা কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে সেই সমস্যাটা সমাধান করার জন্য। জিয়াউর রহমানের আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, প্রথম দফায় বেগম জিয়ার জমানাতে হয়েছে, এগুলো সমাধান করা গেছে। কিন্তু অং সান সু চিকে যখন এই ইউনূসের মতো ক্ষমতায় বসানো হলো, তখন পুরো মায়ানমারের এই অঞ্চলের যে সমাজ ব্যবস্থায় যে এথনিক গ্রুপগুলো রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, তারপরে বার্মিজ, চট্টগ্রামী এবং চাইনিজ, তার সঙ্গে সঙ্গে কুকিচিন, এদের মধ্যে যে জাতিগত বিভেদ, বিসংবাদ এবং হেট্রেড, ঘৃণা এমন আকার ধারণ করেছে, প্রতিটি পক্ষ অস্ত্র হাতে তুলে নিয়েছে। আর তার প্রেক্ষিতে বৌদ্ধরা সেখানে শক্তিশালী হয়ে তারা মুসলমানদেরকে বিতাড়িত করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তের কারণে। একই অবস্থা ধরুন, ইউনূস মাত্র 18 মাস ক্ষমতায়। এই 18 মাসের মধ্যে মানে বিএনপি সৃষ্টি হওয়ার পর, জামাত সৃষ্টি হওয়ার পর, দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে তাদের যে বিরোধিতা, হেট্রেড, ঘৃণা, বিদ্বেষ, এটা যে পর্যায়ে ছিল তা কয়েক লাখ গুণ বৃদ্ধি পেয়েছে। এখন সারা বাংলাদেশে এই তিনটি বৃহত্তম রাজনৈতিক দলের মধ্যে যে পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ, হানাহানি, মারামারি যে পর্যায়ে চলে গেছে, রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গেই এখানে ঠিক আরাকান রাজ্যে যে অবস্থা হয়েছে ওইরকম অবস্থা হবে। আরাকান আর্মিরা যেভাবে চীন থেকে, তারপরে ব্যাংকক থেকে, মানে থাইল্যান্ড থেকে অস্ত্র সংগ্রহ করেছে, এখানে যে গ্রুপটি শক্তিশালী হবে তারা অস্ত্র হাতে তুলে নেবে। কেউ হয়তো পাকিস্তানের অস্ত্র পাবে, কেউ হয়তো চীনের অস্ত্র পাবে, কেউ হয়তো ভারতের অস্ত্র পাবে। এবং এটা যখনই হয়ে যাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, আর ঠিক সেই সময়টাতে তারা যে বার্মা একটা করতে চাচ্ছে, সেই বার্মা একটা তারা চোখ বুঝে করতে পারবে, বিকজ ওটা ওই অংশে 100% হয়ে আছে, মানে আরাকান অংশে হয়ে আছে। এখন বাংলাদেশে সেই জিনিসটি কখন কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে মার্কিন চক্রান্ত কোনো অবস্থাতেই থেমে নেই। এখানে অবস্থা দৃষ্টে মনে হতে পারে যে হয়তো শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্যে মূলত এই কাজগুলো করা হয়েছে। নট লাইক দ্যাট। শেখ হাসিনার সঙ্গেও আমেরিকার একটা ভালো সম্পর্ক ছিল, যেভাবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গেও আমেরিকার একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু মমতা ব্যানার্জি এবং শেখ হাসিনা পরস্পর দুই মেরুতে থেকে একটি রাজনৈতিক পরিমণ্ডলে যে হেট্রেড তৈরি করেছে, বিভেদ তৈরি করেছে, সেই বিভেদের ফলে বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়ে গেছে, আর ওখানে মমতা ফিনিশ হয়ে গেছে। মমতাকে দিয়ে ওখানে মুসলিম উগ্রবাদকে ওখানে জাগ্রত করা হয়েছে। আর মুসলিম উগ্রবাদকে যখনই জাগ্রত করেছে, সে মমতা যত মুসলমানদেরকে কাছে ডেকে নিয়েছে, ওখানে বিজেপি তত বেশি শক্তিশালী হয়েছে। একইভাবে মমতা যেভাবে তার পরিবারতন্ত্র, তার ভাতিজা অভিষেককে যেভাবে সামনে নিয়ে এসেছে, একইভাবে বাংলাদেশে শেখ হাসিনা, শেখ পরিবারের যারা লোকজন, ইচ অ্যান্ড এভরিবডি
যার যেখানে যতটুকু রক্তের দাবি আছে শেখ হাসিনার সঙ্গে, প্রত্যেকটা লোক এই 17 বছরে ফুলে ফেপে বটগাছ হয়ে গেছে। এবং ধপাস করে শেখ হাসিনা এবং মমতা একই সঙ্গে পড়ে গেছে। পড়ে গিয়ে এখন দ্বিতীয় পর্ব চলছে। এটা শুধু রেজিম চেঞ্জ নয়, ওখানে উগ্র হিন্দুত্ববাদ চলে এসেছে এবং এথনিক ক্লিনজিং যেটিকে বলা হয়, ওটি পশ্চিমবঙ্গ, আসাম এবং বিহারে, আর খুব দ্রুত শুরু হয়ে যাবে ত্রিপুরাতে। হিন্দু এবং মুসলমানদের যে দাঙ্গার পুরো উত্তাপ এসে পড়বে বাংলাদেশে। আর তার ফলে এই যে বাংলাদেশে এখনো যে 1 কোটি হিন্দু আছে, এই 1 কোটি হিন্দুর জীবন সমপরিমাণ এখানে প্রায় বৌদ্ধ এবং খ্রিস্টান যারা আছে, সংখ্যালঘু আছে, তাদের উপরে জুলুম এবং অত্যাচার অনিবার্য হয়ে পড়বে। এর কারণ হলো সমাজ যখন বিশৃঙ্খল হয়ে পড়ে, তখন দুর্বল যারা থাকে, অসহায় যারা থাকে, তাদের উপরে জুলুম অত্যাচার হয়। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নয়, এখানে যদি অন্য যে কোনো গ্রুপ, বাহাই সম্প্রদায় হয়, এখানে কাদিয়ানি আছে, তারা হয়, ইসমাইলিয়া আছে, তারা হয়, শিয়া আছে, শিয়াদের মধ্যে আবার মানে ইসমাইলিয়া শিয়া আর একটা ইরানপন্থী শিয়া, মানে পাকিস্তানপন্থী শিয়া এবং ইরানপন্থী শিয়া, এই দুটো গ্রুপই কিন্তু আমাদের এখানে আছে। কাদিয়ানির অত্যন্ত শক্তিশালী। তো যখনই এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, এই মুসলমানরা কাদিয়ানিদেরকে আক্রমণ করবে, আগা খান ফাউন্ডেশন আক্রমণ করবে, এরপরে আরো অনেক কিছু, তারপর আহলে সুন্নাত ওয়াল জামাতরা জামাত ইসলামীকে আক্রমণ করবে, জামাত ইসলামী মাজারগুলোকে আক্রমণ করবে, হেফাজত তাবলিগকে আক্রমণ করবে, তাবলিগের এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণ করবে। এভাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, এরকম যদি একটা অবস্থা তৈরি হয়, ঠিক যেভাবে পাল বংশের গোপালের রাজত্বের আগে 100 বছর ধরে দেয়ার ওয়াজ এ ফাইটিং, যেটাকে বলা হয় মাতসার ন্যায়। বাংলাদেশে যে সময়টাতে মাতসার ন্যায় ছিল, অলমোস্ট ঠিক সেই সময়টিতে জাজিরাতুল আরবে আয়ামে জাহিলিয়াত ছিল। এখানের 100 বছর অন্ধকার যুগ, ওখানে 100 বছর অন্ধকার যুগ ছিল।